আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি এস.এম. ইকবাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, মেট্রোপলিস লাইন হাই স্কুল, বয়রা, খুলনা। আমি আমার আগের ক্লাসে তোমাদের উচ্চতর গণিত বা সাধারণ গণিত বিষয়ের ফাংশনের ক্ষেত্রে বিশেষ একটি বৈশিষ্ট্য এক ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজ আমি সেই ক্লাসের ধারাবাহিকতায় ওয়ান টু ফাংশন নিয়ে আলোচনা করব। এটি তোমাদের উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের মধ্যে এই বিষয়টি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ওয়ান টু ফাংশন। আমরা আমাদের পাঠে চলে যাই। দেখো, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ওয়ান টু ফাংশন। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন সত্যে বা কোন তথ্যের ভিত্তিতে কোনো ফাংশন ওয়ান টু হবে, বা কোন কোন ফাংশন ওয়ান টু হবে আর কোন ফাংশন ওয়ান টু হবে না। আমরা একটি ফাংশন বর্ণিত করে তার আলোকে দেখে নেই যে কখন একটি ফাংশন ওয়ান টু হবে। দেখো, আমরা একটু লিখি যাতে তোমরা মোটামুটি বুঝতে তোমাদের সহজ হয় আর কি। আমরা একটি ফাংশন বর্ণিত করছি, এফ ফাংশন এ থেকে বি সেটের সম্পর্কিত। এ ফাংশনের আলোকে আমরা বলছি যে এই ফাংশনকে ওয়ান টু বা সার্বিক ফাংশন বলা হবে। ওয়ান টু বা সার্বিক ফাংশন বলা হবে। যদি বি সেটের বি সেটের প্রত্যেক উপাদানের সাথে এ সেটের অন্তত একটি উপাদানের সম্পর্ক হয়। আমরা বিষয়টি আরেকটু পড়ি। সেটি হচ্ছে যে বর্ণিত ফাংশন যেখানে এ আর এ থেকে বি সেটের ফাংশনকে ওয়ান টু বা সার্বিক ফাংশন বলা হবে যদি বি সেটের প্রত্যেক উপাদানের সাথে এ সেটের অন্তত একটি উপাদানের সম্পর্ক হয়। দ্যাট মিনস আমরা অন্যভাবে বলতে পারি যে এই ফাংশনের ক্ষেত্রে আমরা এই ফাংশনকে এই এফ বর্ণিত ফাংশন এ থেকে বি বর্ণিত ফাংশনের ক্ষেত্রে ওয়ান টু আমরা তখনই বলতে পারবো যদি বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে এ সেটের সম্পর্ক হয়। দ্যাট মিনস আরেকবার বলি, বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে এ সেটের একটি সম্পর্ক আমরা তৈরি করতে পারি। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে আসলে বিষয়টি কেমন। আমরা এ সেট নিলাম, এটা হলো এ সেট আর এটা হলো বি সেট। আমরা এ সেটের উপাদান নিলাম 1 2 3, বি সেটের আমরা দুইটা উপাদান নিলাম সাপোজ। এখন আমরা লিখলাম যে এ থেকে বি এখানে ক্লিয়ার দেখো যে এ সেটের মধ্যে তিনটা উপাদান ছিল 1 2 3, আর বি সেটের মধ্যে দুইটা উপাদান আছে 5 6। এখানে আমরা কিন্তু ক্লিয়ার যে বি সেটের উপাদানগুলো এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি। দ্যাট মিনস এই 5 এ সেটের অন্তত, এখানে প্রশ্ন বলা আছে কোনো না কোনো বা অন্তত একটি উপাদানের সাথে সম্পর্ক হয়। আমরা কিন্তু 5কে একটি উপাদানের সাথে না, দুটি উপাদানের সাথে
সম্পর্ক দেখিয়েছি, কারণ এখানে প্রশ্নে বলা আছে অন্তত, মানে এখানে আমাদের সত্যে বলা আছে অন্তত একটি উপাদানের সম্পর্ক। আমরা এখানে দেখাতে সক্ষম হলাম যে বি সেটের 5 উপাদানটি এ সেটের 2টি উপাদানের সাথে সম্পর্কিত, আর 6 উপাদানটি একটি উপাদানের সাথে সম্পর্কিত। সুতরাং শর্ত অনুযায়ী, দ্যাট মিন্স 1 2 বা সার্বিক ফাংশনের শর্ত অনুযায়ী এটিকে আমরা বলতে পারি যে এই সম্পর্কটি বা এই ফাংশনের বর্ণিত সম্পর্কের আলোকে এটি হচ্ছে এই অন্যায়টি অন্ট ফাংশন। এখন আমরা যদি গাণিতিকভাবে এই জিনিসটাকে লিখি সেটা কেমন হয়? আমরা যদি গাণিতিকভাবে লিখি, দেখো গাণিতিকভাবে আমরা এই বর্ণিত ফাংশনকে বা y ইকাল টু এফ অফ এক্স ফাংশনকে আমরা ওয়ান টু বলবো যদি ওয়ান টু ফাংশন বলবো যদি কি হয় এফ অফ এ ইকুয়াল টু বি, বা যদি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। আমরা গাণিতিকভাবে কি বললাম যে এ থেকে বি ফাংশনকে বা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনকে ওয়ান টু ফাংশন বলবো যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয় বা এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। আসলে এই আলোচনা থেকে আমরা কিন্তু এটি পাই যে কোডোমেনের, এটি ডোমেন এবং এটি হচ্ছে কোডোমেন। এই গাণিতিক আলোচনা থেকে কিন্তু আমরা এটি বলতে পারি যে কোডোমেনের সকল উপাদানই ডোমেনের কোনো না কোনো সদস্যের প্রতিচ্ছবি। দ্যাট মিনস কোডোমেনের উপাদানই কেন এখানে বলা হয়েছে এফ অফ এ ইকাল টু বি, তাহলে বিটা আসতেছে কোডোমেন, তা কোডোমেনটা আসতেছে কার মাধ্যমে? ডোমেনের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারতেছি যে যে এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে কোডোমেনের সকল উপাদানই ডোমেনের কোনো না কোনো সদস্যের প্রতিচ্ছবি। এখানেও কিন্তু আমরা তাই বললাম যে ফাংশনটি বর্ণিত ছিল ওয়াই ইকাল টু এফ অফ এক্স। আমরা যদি লিখি যে ওয়াই ইকাল টু 2x প্লাস 1, সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লিয়ার সেই একই আমাদের কথা যে কোডোমেনের সকল উপাদানই ডোমেনের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি। দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি যে কোডোমেন ইকাল টু রেঞ্জ। তাহলে আমরা যদি কোনো বর্ণিত ফাংশনের ক্ষেত্রে প্রমাণ করতে পারি যে কোডোমেন ইকাল টু রেঞ্জ, তাহলে আমরা ওই বর্ণিত ফাংশনকে অনটু ফাংশন বলতে পারবো। আর যদি আমরা এটা প্রমাণ করতে না পারি তাহলে ওই বর্ণিত ফাংশনটি অনটু ফাংশন হবে না। আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। আমরা একটি ফাংশন বর্ণনা করি, ডোমেন আর, কোডোমেনও আর, সকল বাস্তব সংখ্যা। বর্ণিত ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। আমরা এখানে দেখি কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ হচ্ছে কিনা। যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরলাম, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1। দ্যাট মিনস এখান থেকে যদি আমরা এক্সের মানটি বের করি
এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1/2। এখানে একেবারে ক্লিয়ার যে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য আমরা এক্সের মান বাস্তব, কারণ এটি অবাস্তব আকার আসার কোনো সুযোগ নাই। যদি রুটের মধ্যে মাইনাস থাকতো সেক্ষেত্রে আমরা ভাবতে পারতাম, যদি ভগ্নাংশের হর 0 থাকতো সেক্ষেত্রে আমরা ভাবতে পারতাম। যেহেতু এটি রুটও নাই, স্কোয়ার রুটও না, এটা কোনো ভগ্নাংশও না, সুতরাং ওয়াইয়ের যে মানই আমরা বসাবো এক্সের মান আমরা বাস্তব পাবো। সুতরাং এখানে আমরা রেঞ্জ পাচ্ছি কি সকল বাস্তব সংখ্যা। এই ফাংশনের ক্ষেত্রে আমাদের রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা, আর আমাদের কোডোমেন ছিল কি সকল বাস্তব সংখ্যা। সুতরাং আমরা কি পেলাম, কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ। সুতরাং আমাদের তথ্যের আলোকে আমরা যে ফাংশনটি বর্ণনা করলাম এই ফাংশনটি অবশ্যই একটি ওয়ান টু ফাংশন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে ওয়ান টু ফাংশন নয় কোন ক্ষেত্রে। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি যে কোথায় ওয়ান টু ফাংশন নয়। আমরা একটি ফাংশনকে বর্ণনা করি যে ওয়ান টু ফাংশন নয় কোথায়, আমরা একটু সেটা নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে বর্ণিত ফাংশনটি হচ্ছে বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2। আমরা এখান থেকে এই ফাংশনটির রেঞ্জ নির্ণয় করি। ঠিক আগের মতো ধরি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, দ্যাট মিন্স এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 2, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 স্কোয়ার রুট। তাহলে কোন শর্তে এই অংশটি বাস্তব হবে? আমরা যেহেতু এখানে স্কোয়ার রুট পেয়েছি, অবশ্যই স্কোয়ার রুটের মধ্যে যেটি থাকবে সেটি 0 বা 0-র চেয়ে বেশি হতে হবে। আমরা যদি ওয়াই মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 বা ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল 2, আমরা ডোমেন রেঞ্জে এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছি। সুতরাং এখন এটা মনে আলোচনা করার তেমন কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি যে কোন শর্তে যদি ওয়াইয়ের মান 2 বা 2-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে এক্সের মান আমরা কী পাবো, বাস্তব। তাহলে এই ক্ষেত্রে আমরা রেঞ্জ কী পাচ্ছি, এক্ষেত্রে আমরা রেঞ্জ পাচ্ছি যে বাস্তব সংখ্যা। কোন বাস্তব সংখ্যা? যেগুলোর মান 2 বা 2-এর চেয়ে বড়। আমরা অন্যভাবে যদি লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি 2 থেকে অসীম, 2 থেকে অসীম। সুতরাং এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে রেঞ্জটি পেলাম সেটি আর কোডোমেন কি এক? কোডোমেন ছিল সকল বাস্তব সংখ্যা, আর আমরা রেঞ্জে পেলাম 2 থেকে অসীমের পর্যন্ত। সুতরাং কোডোমেন আর রেঞ্জ কি হলো না, সমান হলো না। সুতরাং কোডোমেন আর রেঞ্জ সমান না হওয়ার কারণে আমরা বলতে পারলাম যে এটি ওয়ান টু ফাংশন নয়। তাহলে আমরা এই ফাংশনের আলোকে কি নির্ণয় করলাম যে রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন। সুতরাং অর্থাৎ ফাংশনটি কি নয়, ফাংশনটি ওয়ান টু নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি যে কোথায় বা কখন একটি ফাংশন ওয়ান টু হবে বা কোন কোন শর্ত অ্যাপ্লাই করলে ফাংশন এক এক হবে এবং কোথায় এক এক হবে না। আশা করি তোমরা আমার এই ক্লাসটি সঠিকভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনাকালীন সময়ের মধ্যে তোমরা ভালো আছো এবং তোমরা দোয়া করবে যাতে আমিও ভালো থাকি। সাথে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার যে কোনো ভিডিও ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আশা করি খুব শীঘ্রই আবার কোনো নতুন ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।